এবং এটা দেখে আমার কিছু প্রশ্ন জাগে আমার মনে, যে নির্বাচনটা কি আসলেই হবে? এবং নির্বাচনের আর মাত্র 6 দিন বাকি আছে, এবং এই 6 দিনের ভিতরে কিন্তু অনেক ঘটনা ঘটবে, দেশি চক্রান্ত, বিদেশি চক্রান্ত। এখন দেখুন, ইউনূসের কাছ থেকে মাত্র 50 গজ দূরে জুমা, ডাকসুর আরো যারা নেত্রী আছে, জাবের অলরেডি আহত হয়ে হাসপাতালে। জুমা খুবই আহত হয়েছে। তারা কি সেখানে মারামারি করতে গেছে? না, তারা গিয়েছে শুধুমাত্র এই দাবিটি করার জন্য, শহীদ হাদি হত্যার বিচারটি। যখন এই কর্মকাণ্ড হচ্ছে তখন রমনা অঞ্চলের ডিসি মাসুদ তিনি বলছেন এই অঞ্চলে 144 ধারা জারি আছে। 144 ধারা জারির মাঝেও এই আন্দোলনটা হচ্ছে কেন? নাকি ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিয়ে সরকার মনোযোগী না, সরকার এটাকে গুরুত্ব দিচ্ছে না? আজ 6 ফেব্রুয়ারি শুক্রবার, পবিত্র জুমার দিন, কিন্তু ঢাকার রাজপথ আজ আবারও রক্তাক্ত। খবর আসছে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব, জুলাই বিপ্লবের অন্যতম লড়াকু সৈনিক আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। শুধু জাবের নন, ডাকসুর ফাতেমা তাসনিম জুমা এবং জাকসুর শান্তাকেও পুলিশ বুট দিয়ে পালিয়েছে, টেনে হিস্ট্রে নিয়ে গেছে। কার নির্দেশে এই হামলা? কেন এই বর্বরতা? পরিস্থিতি ভয়াবহ। জাবেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন পুলিশ এবং সাদা পোশাকের কিছু লোক অতর্কিত হামলা চালায়। তাদের টার্গেট ছিল সরাসরি জাবের। জাবেরের অপরাধ কি ছিল? তিনি তো কোনো জ্বালাও পোড়াও করেননি। তিনি চেয়েছিলেন ওসমান হাদির হত্যার বিচার। তিনি চেয়েছিলেন একটা সুষ্ঠু নির্বাচন। হাদি হত্যার পরও তিনি কঠোর কর্মসূচি দেননি, ধৈর্য ধরেছিলেন। কিন্তু এই ধৈর্যের প্রতিদান কি এই গুলি? শহীদ ওসমান হাদির জানাজার আগে আব্দুল্লাহ আল জাবেরকে হয়তো অনেকেই চিনত না, কিন্তু সেই জানাজায় জাবেরের দারাজ কণ্ঠের বক্তব্য সবার হৃদয়ে লেগেছিল। মানুষ দেখেছিল হাদি চলে গেছেন, কিন্তু রেখে গেছেন একজন যোগ্য উত্তরসূরি। আর ঠিক সেই মুহূর্তেই ভয় পেয়েছিল তারা, যারা এই দেশে ভারতীয় আধিপত্য চায়, যারা এক হাদিকে হত্যা করে ভেবেছিল পথ পরিষ্কার। তারা দেখলো চোখের সামনে আরেক হাদি দাঁড়িয়ে গেছে। তাই আজকের এই গুলি কোনো আকস্মিক ঘটনা নয়, এটি টার্গেট কিলিং মিশন। লজ্জা, ঘৃণা। ডাকসুর নেত্রী ফাতেমা তাসনিম জুমা, জাকসুর নেত্রী শান্তা, এরা এই দেশের মেধাবী শিক্ষার্থী, নারী নেতৃত্ব। ইনকিলাব মঞ্চের পোস্টে বলা হয়েছে জুমা শান্তাকে বুট দিয়ে পালানো হয়েছে। ভাবা যায়, পুলিশের বুট একজন নারীর শরীরে। ডক্টর ইউনূস সাহেব, আপনার পুলিশ বাহিনী এটা কি করছে? বাংলাদেশের সংস্কৃতিতে নারীর গায়ে হাত তোলা চূড়ান্ত অসভ্যতা, আর সেখানে বুট দিয়ে পালানো। ওদের অপরাধ কি ছিল? ওরা কি দেশদ্রোহী? ওরা চেয়েছিল জাতিসংঘের মাধ্যমে হাদি হত্যার বিচার হোক। ওরা চেয়েছিল খলিফ ফয়সালকে ভারত থেকে ফিরিয়ে আনা হোক। এই দাবি কি অযৌক্তিক? এজন্য কেন রাস্তায় মেয়েদের হেনস্থা করা হবে? কেন পুলিশ নারীদের সাথে এমন আচরণ করলো? এটা কি তাদের মনোবল ভাঙার চেষ্টা? ডাকসুর জিএস সালাউদ্দিন আম্মারও হাসপাতালে, অর্থাৎ টার্গেট সব বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নেতারাও। অনেকে প্রশ্ন করছেন জাবেরের ভুলটা কোথায় ছিল? সে তো নির্বাচন চেয়েছিল, সে তো গণতান্ত্রিক প্রক্রিয়া চেয়েছিল। আজকে জাবেরের উপর গুলি কাদের নির্দেশে? তারা ওসমান হাদির বিচার চায় না। উত্তর পরিষ্কার, খলিফ ফয়সাল এখন ভারতে, তাকে প্রোটেকশন দিচ্ছে কারা? আর দেশে কারা সেই খুনিকে বাঁচানোর জন্য জাবেরের উপর হামলা করেছে? এই কানেকশনটা বুঝতে রকেট সায়েন্টিস্ট হওয়া লাগে না। দেশের কিছু রাজনৈতিক দল এবং প্রশাসনের ঘাপটি মেরে থাকা ভারতীয় এজেন্টরা একজোট হয়েছে। তারা দেখছে ইনকিলাব মঞ্চ যদি জাতিসংঘের তদন্ত দাবি করে, তবে ভারতের মুখোশ খুলে যাবে। ফয়সালকে ফিরিয়ে দিতে ভারত বাধ্য হবে। সেটা ঠেকাতেই আজকের এই ব্রুটাল ক্র্যাকডাউন। ওদের দাবি ছিল খুবই সিম্পল, ডক্টর ইউনূস ক্ষমতা ছাড়ার আগে শুধু একটা চিঠি লিখুক জাতিসংঘ বরাবর, বলুক আমরা ওসমান হাদি হত্যার আন্তর্জাতিক তদন্ত চাই। জুলাই গণহত্যার তদন্ত যেভাবে জাতিসংঘ করেছে সেভাবেই হোক, কারণ আন্তর্জাতিক চাপ ছাড়া ভারত ফয়সালকে ফেরত দেবে না। কেন ডক্টর ইউনূস চিঠি লিখলেন না? কার কারণে তিনি চুপ? সরকার কি তবে ভারতীয় চাপের কাছে নতি স্বীকার করছে? জাবেররা তো সরকারের পতন চায়নি, তারা শুধু বিচার চেয়েছিল। শুধু জাবের নয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারও হাসপাতালে, সেও আহত আরো শতাধিক ছাত্র নেতারা। এর মানে কি? এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা পরিকল্পিতভাবে ছাত্র নেতৃত্বকে পঙ্গু করে দেওয়ার এক নীল নকশা। তারা জানে এই ছাত্ররাই তাদের আসল বাধা। হাদির খুনি ফয়সাল ভারতে পালিয়ে আছে, তাকে ফেরাতে হলে আন্তর্জাতিক চাপ বা জাতিসংঘের ইন্টারভেনশন দরকার। ইনকিলাব মঞ্চ ঠিক এই জায়গাতেই হাত দিয়েছে, আর এটাই ভারতীয় লবির বুকে জ্বালা ধরিয়েছে। তারা চায় না ফয়সাল বাংলাদেশে আসুক এবং তাদের গোপন তত্ত্ব ফাঁস করুক। ইনকিলাব মঞ্চ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি চেতনা। জাবের, জুমা, শান্তা এরা কোনো ক্ষমতার লোভে নামেনি। এরা জুলাই স্পিরিট বা বিপ্লবের চেতনা রক্ষা করতে নেমেছে। আর এই নিঃস্বার্থ দেশপ্রেমী, দুর্নীতিবাজ এবং দালালদের ভয়ের কারণ। জাবেরের রক্ত কি বৃথা যাবে? সোশ্যাল মিডিয়া ফুসছে, জনগণ রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছে। গুলি করে আন্দোলন দমানো যায় না, এটা জুলাই মাসেই প্রমাণ হয়েছে। আজকের এই হামলা আন্দোলনের আগুনে ঘি ঢেলে দিল। জাবের এখন যন্ত্রণায় কাতরাচ্ছেন। তার রক্তমাখা শার্ট আমাদের প্রশ্ন
প্রশ্ন করছে, দেশটা কি আমরা দালালদের হাতে তুলে দেব? শান্তা জুমার চোখের পানি আমাদের প্রশ্ন করছে, বোনদের সম্মান কি এই রাষ্ট্রে নেই? এই হামলার বিচার হতেই হবে। জাবেরের উপর হামলাকারীদের এবং হুকুমদাতাদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। ডক্টর ইউনূসকে অবিলম্বে জাতিসংঘের কাছে চিঠি পাঠাতে হবে। ফয়সালকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি দিতে হবে। শান্তিপূর্ণ মিছিলে গুলি, বোনদের পেটে লাথি, বোট দিয়ে পিষে ফেলা, এই আচরণ স্বাধীন দেশের পুলিশের হাতে হতে পারে না। সবার মুখে একটাই কথা, হাসিনার আমলের সেই পুলিশ আবারও সক্রিয়। জুলাই বিপ্লবের পর আমরা ভেবেছিলাম পুলিশ রিফর্ম হয়েছে, পুলিশ বদলেছে, কিন্তু আজকের ঘটনা প্রমাণ করলো ইউনিফর্ম বদলালেও ভেতরের দানব বদলায়নি। এরা কারা? এরা কি আসলেই প্রজাতন্ত্রের কর্মচারী, নাকি পুলিশ বাহিনীতে ঘাপটি মেরে থাকা ফেসিবাদের দোসর? এরা স্লিপার সেল। এরা এতদিন চুপ ছিল, আজকে জাবেরের উপর গুলি চালিয়ে তারা জানান দিল তারা এখনো জেগে আছে। তারা সরকারকে বিব্রত করতে চায়, তারা বিপ্লবীদের শেষ করে দিতে চায়। আজকের এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি ফেসিবাদের রিহার্সেল। সরকার বা পুলিশ হয়তো বলবে ছাত্ররা হামলা করেছিল তাই পুলিশ গুলি চালিয়েছে, কিন্তু মিছিলটি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ। ইনকিলাব মঞ্চের ভাইয়েরা শুধু স্লোগান দিচ্ছিল, ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে তারা দাঁড়িয়েছিল। কোনো ভাঙচুর ছিল না, কোনো ইটপাটকেল ছিল না। তবুও কেন গুলি, কেন এই বর্বরতা? এর মানে পুলিশ আগে থেকেই নির্দেশ পেয়ে এসেছিল আজ রক্ত ঝরাতে হবে। পুলিশের এই সদস্যরা রেড লাইন ক্রস করছে। একজন নারীর গায়ে হাত তোলা, তাকে রাস্তায় ফেলে বুট দিয়ে মারানো, এটা কোনো সভ্য দেশের পুলিশের কাজ হতে পারে না। হাসিনার আমলে যেমন ছাত্রদল, শিবির বা বিরোধী দলের নারীদের এভাবে পেটানো হতো, আজও ঠিক একই প্যাটার্ন বলে দিচ্ছে অপারেটর একই, শুধু সময়টা ভিন্ন। এখন আর কান্নাকাটির সময় নেই, এখন অ্যাকশনের সময়। সবার দাবি পরিষ্কার, ধরে ধরে চিহ্নিত করে বিচার করতে হবে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ফুটেজ জুম করুন। কে গুলি চালিয়েছে, কে জুমার গায়ে লাথি দিয়েছে, কে শান্তাকে টেনে হেসড়ে নিয়ে গেছে। প্রত্যেকটা পুলিশ সদস্যের নেম প্লেট, চেহারা বের করুন। এরা পুলিশ নয়, এরা ইউনিফর্ম পরা সন্ত্রাসী। কোনো তদন্ত কমিটি বা ক্লোজড নাটক দেখতে চায় না। এদের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করতে হবে। এরা ক্রিমিনাল, এদের গ্রেফতার করে রিমান্ডে নিতে হবে। বের করতে হবে কার নির্দেশে তারা গুলি চালালো, কোন স্যার ফোন করে বলেছিল ফায়ার। আমরা সরকারকে বলতে চাই, ছাত্রদের ধৈর্যের পরীক্ষা নেবেন না। জাবের এখন হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। আপনারা যদি 24 ঘন্টার মধ্যে ওই পুলিশ সদস্যদের গ্রেফতার না করেন, তবে কঠোর কর্মসূচি আসছে। সারা দেশ উত্তাল হয়ে উঠবে, ক্যাম্পাসগুলো বন্ধ হবে না, রাজপথ বন্ধ হবে। ইনকিলাব মঞ্চ একা নয়, ডাকসু, রাকসু, জাকসু সব ছাত্র সংসদ আজ একাত্রা। সারা বাংলাদেশের মা বোনেরা একাত্রা। প্রয়োজনে আবার বাংলা ব্লকেড হবে, প্রয়োজনে আবার লং মার্চ হবে। পুলিশ দিয়ে আন্দোলন দমানোর চেষ্টা করবেন না। ইতিহাস সাক্ষী, এই প্রজন্মের ছাত্ররা গুলির সামনে বুক পেতে দিতে জানে, কিন্তু পিছু হটতে জানে না। ডক্টর ইউনূস স্যার, আপনাকে আমরা সম্মান করি, সাধারণ জনতা আপনাকে ক্ষমতা বসিয়েছে, কিন্তু আপনার পুলিশ বাহিনী যা করছে তার দায় আপনি এড়াতে পারেন না। আপনার নাকের ডগায় বসে ভারতীয় এজেন্টরা কলকাঠি নাড়ছে। আপনি যদি এদের কন্ট্রোল করতে না পারেন, ছাত্ররা নিজেদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করবে, আর তখন পরিস্থিতি কারো নিয়ন্ত্রণে থাকবে না। আজ জাবের গুলিবিদ্ধ, কাল হয়তো আমি আপনি। আজ শান্তা লাঞ্ছিত, কাল হয়তো আপনার বোন। হাসিনার পুলিশকে জানিয়ে দিন, এটা 2024-এর বাংলাদেশ, এখানে চোখ রাঙিয়ে কথা বলা যাবে না। বিচার না হওয়া পর্যন্ত রাজপথ কেউ ছাড়বেন না। ইনকিলাব জিন্দাবাদ। দর্শক, ভিডিওটি ছড়িয়ে দিন এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আজ সকালে যমুনার সামনে হাদি হত্যার বিচারের দাবিতে যে জমায়েত, সেই জমায়েতে পুলিশ লাঠিচার্জ, জল কামান, কাঁদুনে গ্যাস এগুলো নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় এবং আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, একটা রণক্ষেত্র পরিস্থিতি হয়। হাদি হত্যায় আমি মনে হয় কষ্ট পেয়েছি। ছেলেটা ভালো ছিল, সে ইনসাফের কথা বলতো, ন্যায় বিচারের কথা বলতো। বিভিন্ন গোয়েন্দা সংস্থা সূত্রে আমরা যেটা জানি যে হাদির হত্যাকারী ফয়সাল সে ভারতে আছে, তার সহযোগী আলমগীর শেখ সেও ভারতে আছে, এবং এগুলোর প্ল্যান করেছে আওয়ামী লীগের লোকজন, জাহাঙ্গীর কবির নানক সহ। এখন যারা ভারতে আছে এদেরকে সরকার কিভাবে আনবে আমাকে বলেন তো? সরকার তো শেখ হাসিনা কি আনতে পারে না, যে শেখ হাসিনা 1500 হত্যার দায় আছে তার। এখন যমুনার সামনে আন্দোলন করে তারা কি অর্জন করবে? এখন তারা যদি মনে করে যে বিএনপি কেউ মারছে, বা তারা যদি মনে করে যে সরকারের কেউ মারছে, তা তারা প্রমাণ হাজির করুক, যেই দেখো প্রমাণ, তারা হাজির করতে পারে না। এখন তারা দাবি করে যে জাতিসংঘ কর্তৃক তদন্ত করতে হবে। ভাই, জাতিসংঘ এতই ঠুনকো জিনিস যে কোন দেশে একটা খুন হলো সেখানে তদন্ত করবে? এটা তো হয় না। তারপরে সরকার বলছে ঠিক আছে, আমরা জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলকে বলবো যাতে হাদি হত্যা তদন্ত করে। আর আমরা জানি না তারা রাজি হবে না, বাট আমরা রিকোয়েস্ট করবো। এগুলো তো মুখের কথা না রে ভাই। ভারত হচ্ছে বর্তমানে আমাদের শত্রু রাষ্ট্র। সেই রাষ্ট্রে যদি কোনো খুনি পালিয়ে যায়, আপনি কিভাবে ফেরত আনবেন বলেন? আপনি ভারতের সঙ্গে যুদ্ধ করবেন? পারবেন না তো। তারপরেও হাদির ভাইকে বার্মিংহাম দূতাবাস চাকরি দিয়েছে, তারপরে 1 কোটি টাকা নগদ, 1 কোটি টাকা ফ্ল্যাট, এখনো দিচ্ছে যাই না, বাট দেওয়ার তো কথা। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে এই নির্বাচনের 5 দিন আগে এখন এই ধরনের জমায়েত কেন? অনেকে বলতেছেন যে আসলে সরকারি পরিকল্পনা করে এই জমায়েতটা করেছে যাতে আরো কিছুদিন থাকা যায়। এবং অবশ্যই অনেকে দাবি করতেছেন, এইগুলো আমার কথা না, কিন্তু অনেকে দাবি করতেছেন যে ডক্টর ইউনূস কিছু জানেন না, কিন্তু তার সঙ্গের কিছু উপদেষ্টা আছে, সেই উপদেষ্টারা চাইতেছে নির্বাচনটা না হোক এবং ক্ষমতা আরো দীর্ঘায়িত হোক, এবং তাদের পরিকল্পনাতেই এই হাদি হত্যার বিচারের দাবিতে
নির্বাচনের ঠিক 5-6 দিন আগে যমুনার সামনে জমায়েত করবে। সেই জমায়েত প্রতিদিন আস্তে 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 বড় হবে এবং নির্বাচনের আগের দিন সেই জমায়েত একদম ঢাকা শহর আশপাশে ছেড়ে যাবে। তারপর বলবে আমরা নির্বাচন চাই না, হাদি হত্যার বিচারের আগে কোনো নির্বাচন নাই, হচ্ছে গিয়ে প্ল্যান। তো যেটা সরকার ছত্রভঙ্গ করে দিয়েছে। আমি বারে বারে বলি দর্শক, নির্বাচনের কোনো বিকল্প নাই, সে বিএনপি আসুক, জামাতি আসুক। এবং সবচেয়ে বড় কথা হলো যে নির্বাচন কমিশন, দেখুন নির্বাচন কমিশনটা খুবই দুর্বল। এই যে SM নাসিরউদ্দিন প্রধান নির্বাচন কমিশনার, তো এই নাসিরউদ্দিনের যারা কাছের লোক তাদের সঙ্গে তো আমার মাঝে মাঝে কথাবার্তা হয়, অত্যন্ত ভীতু মানুষ, ভয় পায়। কিছুদিন আগে যখন ছাত্রদল নির্বাচন কমিশন ঘেরাও করলো তখন উনি খুব ভয় পেয়ে গেছে। উনি চিন্তা করলো যে আওয়ামী লীগ তো আমাদের শত্রুই, এখন যদি এই বিএনপি শত্রু হয়ে যায়, এই ছাত্রদল নির্বাচন কমিশন ঘেরাও করলো, তো আমরা কই যাবো? তখন আমার ওয়াইফ বলতেছে যে দরকার নাই, তুমি রিজাইন করে দাও, তোমার পূর্বসূরীরা দেখো না জেলে, তো তোমাকেও জেলে নিয়ে যাবে, এখন আওয়ামী লীগ শত্রু, বিএনপি শত্রু। তখন উনি বাধ্য হয়ে এই বিএনপি ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকত্বদের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করে দিয়েছেন। যেমন চট্টগ্রামের আসলাম চৌধুরী, তার নাকি 1700-1800 কোটি টাকা ঋণ, তার মনোনয়নও বৈধ করে দিয়েছেন। সেই আসলাম চৌধুরী জুলাই যোদ্ধাদেরকে বিভিন্ন অ্যামাউন্টের চেক দিয়েছে যে তোমরা জুলাইতে যুদ্ধ করেছো, আহত হয়েছো, এই নাও চেক, তোমাদেরকে রোদা দিলাম। তো তারা ব্যাংকে গিয়ে দেখে চেক বাউন্স, টাকা পয়সা নাই। তারা আসলাম চৌধুরীকে বললো যে ভাই আপনি যে চেক দিয়েছেন টাকা পয়সা নাই। আসলাম চৌধুরী বললো যে আচ্ছা অমুক তারিখে যাও, আমি টাকা জমা দিই, তারপর উঠাইও। ওই তারিখে গিয়েও দেখে যে অ্যাকাউন্টে টাকা নেই। তো এই হচ্ছে গিয়ে অবস্থা। তো এইসব আসলাম চৌধুরী, বিএনপি নেতা আসলাম চৌধুরীদের মতো লোক তারা সংসদে গিয়ে দেশ ও জাতির কি উপকার করবে আমাকে বলেন তো? তারপর দেখেন এই নির্বাচন কমিশন অত্যন্ত দুর্বল। আপনাকে একটা খবর দেখাই, মানে এদের কাজকর্ম, মানে এদের কোনো নিরপেক্ষতা মনে হয় না, এরা যে যা বলে তাই শুনে। সরকার কিন্তু নির্বাচন কমিশনের উপরে কোনো প্রভাব বিস্তার করে না, প্রভাব বিস্তার করে দলগুলো। এখন কোন দলের কথা এই কাজটা করছে জানি না। এখানে দেখুন খবর, এবারে নির্বাচনে পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হবে মোট 55,454 জন। আমরা তো জানি যে আওয়ামী লীগের আমলে সেই নাজমুল হাসান কলিমুল্লাহ, তারপরে মাওলানা আবেদ আলী, এরা এই পর্যটক, ভুয়া পর্যটক নিয়োগ করে বলতো নির্বাচন অত্যন্ত সুষ্ঠু হয়ে যাচ্ছে। এমনকি যারা বিদেশি নাগরিক আসতো বেড়াতে, টুরিস্টে, তাদেরকে টাকা দিয়ে বিদেশি পর্যটক বানিয়ে দিত, বলতো হ্যাঁ কানাডার পর্যটক, জানি না কিছু। বলবো ওই বিদেশি নাগরিককে বলতো তুমি শুধু বিভিন্ন কেন্দ্রে যাইবা আর হাসবা আর বকলা রাইবা, এতেই হবে। তো এখানে খবর, এবারে নির্বাচনে পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হবে মোট 55,454 জন। এর মধ্যে পাশা নামের একটি এনজিও দিবে সবচেয়ে বেশি 10,559 জন, মানে মোট পর্যটকের প্রায় 19%। দ্বিতীয় স্থানে যারা আছে তাদের অনুমতি 3,561 জন। ইন্টারেস্টিংলি এই পাশা এনজিওর কর্মী মাত্র একজন, উনি হচ্ছে নির্বাহী পরিচালক সৈয়দ হুমায়ুন কবির। এই এনজিওর প্রধানের অফিসও কিন্তু ওনার বাসার ড্রয়িং রুমে। আরো রহস্যের বিষয় হলো এই পাশা নির্বাচন কমিশনের নভেম্বরের প্রথম ধাপের নিবন্ধন তালিকায় 66টি সংস্থার মধ্যে না থাকলেও পরবর্তীতে 15টি সংস্থার সঙ্গে নিবন্ধন পায় ডিসেম্বরে। মানে প্রথম ধাপে তাদের অবস্থান ছিল 67। পরবর্তীতে নির্বাচন কমিশন যাচাই বাছাই করে 15টা এনজিওকে সিলেক্ট করে, তার ভিতরে এই পাশা একজন। প্রশ্ন হলো ঠিক কোন ক্ষমতাধরের ইশারায় মাত্র একজনের এনজিওকে 10,000 জন পর্যবেক্ষক দেওয়ার অনুমতি দেওয়া হলো, আর ঠিক কাদেরই এখন এই 10,000 জন হিসাবে ভোটের মাঠে অ্যাক্সেস দিয়ে রাখা হবে? মানে আমি জানতে চাই যে আসলে কোন দল, এটা বিএনপি নাকি জামাত? কাদের চাপে একটা নাম সর্বস্ব এনজিও, যার মালিক ছাড়া আর কেউ নাই, যার ড্রয়িং রুম হচ্ছে বাসা, তাকে অনুমতি দেওয়া হলো 10,000 পর্যবেক্ষক নিয়োগ দেওয়ার? এবং এই 10,000 পর্যবেক্ষক কিন্তু ভোট কেন্দ্রে অ্যাক্সেস পাবে, তারা গিয়ে সেখানে কি করবে এটা হচ্ছে দেখার বিষয়। নির্বাচন নিয়ে কিন্তু দর্শক বহুমুখী ষড়যন্ত্র চলতেছে এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা কিন্তু দুভাগ হয়ে গিয়েছে। দেখুন তারেক রহমানের সমালোচনা করতেই পারি, বাট আমি তো দেখেছি 17 বছর, উনি ভালো মানুষ, ফ্যামিলি মানুষ, উনি এত পেঁচগুছো বোঝে না, আবার বেশি মানুষ পছন্দ করে না, নিরিবিলি। এখন তো নির্বাচন করে রাজনীতি করে অনেক মানুষ থাকে, সহ্য করতে হয়। ওনার যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, এগুলো কিন্তু ওনার প্ল্যান কিন্তু ভালো, উনি চায় আসলে জনগণের কল্যাণ করতে। এখন বিএনপির পদে চাঁদাবাজি, দখলদারি, এগুলি তো আছেই। এখন উনি আসলে কতটুকু কি করতে পারে সরকার এলে সেটা দেখার বিষয়, বাট ওনার নিয়ত কিন্তু সৎ। এখন বিভিন্ন জায়গা থেকে তারেক রহমানকে হরদম পচানো হয় যে এই করছে সেই করছে, আবার বলে খাম্বা, বাই খাম্বার সঙ্গে তারেক রহমানের কোনো সম্পর্ক নেই, এগুলো হচ্ছে আওয়ামী লীগের বয়ান। এই আওয়ামী লীগের বয়ানগুলো এই জামাতের কিছু লোক এখন বিএনপির উপর চাপাচ্ছে, আবার পাশাপাশি বিএনপির লোকগুলো আওয়ামী লীগের বয়ান জামাতের উপর চাপাচ্ছে। 71-এর রাজাকার জামাতকে বলতেছে, এগুলো আওয়ামী লীগ বলতো, পাকিস্তান পাঠিয়ে দিল, আওয়ামী লীগ বলতো। আবার তারেক রহমান বলে 90 জালেম আসছে, আবার জামাত বলে নতুন স্বৈরাচার, পুরান স্বৈরাচার সব একসঙ্গে বিদায় করা হবে। ঠিক আছে, এগুলো রাজনৈতিক কথাবার্তা, কিন্তু মাঝে মধ্যে যেমন ফ্রান্সের একজন ইনফ্লুয়েন্সার আছে,
তিনি যে ভাষায় কথা বলেন সবসময় অনবরত তারেক রহমানের বিভিন্ন নীতি সমালোচনা করেন বা পচান, কখনো যৌক্তিকভাবে কখনো অযৌক্তিকভাবে। ঠিক আছে, হয়তো যে নির্বাচন সামনে, তিনি যেহেতু জামাতের সমর্থক তিনি তো এটা করবেনই। আবার বিএনপিও কিন্তু কম না, বিএনপি আবার নিয়োগ করেছে একজন অনুসন্ধানী সাংবাদিককে, যিনি আবার অনবরত বিএনপির হয়ে প্রচারণা করে যাচ্ছেন এবং জামাতের বিভিন্ন গোপন তথ্য ফাঁস করে দিচ্ছেন, জামাতের বিভিন্ন অডিও ফাঁস করে দিচ্ছেন। এইভাবে তিনি বিএনপিকে নির্বাচনে জিততে সহায়তা করতেছেন। তো সেই অনুসন্ধানী সাংবাদিক একটা পোস্ট দিয়েছেন, সেটা হচ্ছে যে আগামী 12ই ফেব্রুয়ারি 2026 অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অন্তত 96 ঘন্টা আগে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ওতপ্রোতভাবে জড়িত এই সকল ব্যক্তি, মানে এই ছবি দিচ্ছে, এই সকল ব্যক্তির নির্বাহী ক্ষমতা এবং পদের ব্যবহার রহিত করা অত্যন্ত জরুরি। মানে নির্বাচনের 96 ঘন্টা আগে, মানে 4 দিন আগে এইসব ব্যক্তিগুলোকে সরকার থেকে বহিষ্কার করতে হবে। সবচেয়ে উত্তম হয় যদি ডক্টর ইউনূস ব্যতীত সকল উপদেষ্টা এবং বিশেষ সহকারীদের নির্বাহী ক্ষমতা এবং পদের ব্যবহার একসঙ্গে রহিতকরণ। আমার মনে হয় যে সেনাবাহিনী এবং বিএনপি যা চিন্তা করে তাই কিন্তু এখন এই অনুসন্ধানী সাংবাদিকের মুখ থেকে বের হয়। হ্যাঁ, তারা নিজেরা না বললেও। কাজে যদি নির্বাচনের 1-2 দিন আগে বিএনপি গু ধরে বসে যে এটা করতেই হবে, ইউনূস ছাড়া কেউ থাকবে না, অসম্ভব কিছু না। কিন্তু আরো লিখেছে, এখানে এমন দুজন ব্যক্তি রয়েছেন যারা অন্তর্বর্তী সরকারের সাথে অফিসিয়াল ক্যাপাসিটিতে যুক্ত না থাকা সত্ত্বেও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করেন এবং প্রভাব বিস্তারে সক্ষম। নির্বাচনের আগে এই 2 ব্যক্তির সরকারের অন্দরমহলে বা সংরক্ষিত এলাকা বা যে কোনো সরকারি কার্যালয়ে প্রবেশ সীমিত করা প্রয়োজন। নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের সাথে সম্পৃক্ত সকলের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি। এখানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের নাম আছে, জ্বালানি উপদেষ্টা ফয়জুল কবির, তারপরে আরেকজন মনে হয় সচিব বা কিছু, রেজওয়ান হাসান পরিবেশ উপদেষ্টা, তারপরে আদিলুর রহমান উপদেষ্টা, খলিলুর রহমান, তারপরে ছোটন নুরুল ইসলাম ভুইয়া ছোটন, তারপরে খলিলুর রহমানের সহকারী মোস্তাক বিল্লাহ জহির, তারপরে খোদাবক্স সহ আরো কিছু নাম আছে এখানে। তো এদেরকে বাদ দিতে হবে, এটা বলতেছেন অনুসন্ধানী সাংবাদিক, যিনি বর্তমানে সেনাবাহিনী এবং বিএনপির খুবই আস্থাভাজন হিসেবে পরিচিত। তো এই দর্শক, এই হচ্ছে কি অবস্থা। এখন বিএনপি চায় নির্বাচন কমিশনের উপর প্রভাব বিস্তার করতে, অলরেডি তারা বিভিন্নভাবে সক্ষম হয়েছে। ওদিকে নির্বাচনের মাঠে বাকযুদ্ধ, মানে সকল পর্যায়ে অতিক্রম করেছে। তারেক রহমান তো জামায়াতের আমিরের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলতে রাজি না, তিনি বলতেছেন যে দেখো দেখো মিথ্যা কথা বলে নারীর অধিকার দিবেন। ঠিক আছে, নির্বাচনের মাঠে এগুলো হয়, এগুলো বলতেই পারে। বাট কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সরাসরি আওয়ামী লীগের লোকজন বিএনপি কে সাপোর্ট করতেছে এবং জয়ী বলতেছে 48% আওয়ামী লীগের লোক বিএনপি কে ভোট দিবে। এবং একটা মোটামুটি নির্দেশনা কিন্তু ভারত থেকে আসতেছে, শেখ হাসিনার দিক থেকে না এলেও মাঝারি পর্যায়ের আওয়ামী লীগ নেতা যারা ভারতে পালিয়ে আছেন তারা তাদের নেতাকর্মীদেরকে বলতেছেন যে তোমরা যারা বাংলাদেশে আসো তাদের টিকে থাকার স্বার্থে, নিরাপত্তার স্বার্থে ইচ্ছা করলে তোমরা বিএনপি কে সমর্থন করতে পারো, যদি সেই বিএনপি প্রার্থী তোমাদের নিরাপত্তা নিশ্চিত করে। অলরেডি দেখেছি বিভিন্ন জায়গায় বিএনপি প্রার্থীরা বলতেছেন যে বিএনপি ক্ষমতা এলে আওয়ামী লীগের মামলা তুলে নেওয়া হবে, নিরাপত্তা নিশ্চিত করা হবে, আর অনেক প্রতিশ্রুতি দিচ্ছেন। এই তো সব মিলিয়ে নির্বাচন হবে কি হবে না এটা নিয়ে কিন্তু রহস্য আরো ঘনীভূত হতে পারে, পিকচার কিন্তু আবি বাকি হয়। এখন যদি নির্বাচনের শেষ সময়ে বিএনপি দাবি করে যে ইউনূস ছাড়া সকল উপদেষ্টার পদত্যাগ চাই, হ্যাঁ, তখন কি হবে? ওদিকে 10,000 ভুয়া পর্যবেক্ষক কিন্তু নিয়োগ দেওয়া হয়ে গেছে, যারা নির্বাচনের দিন কেন্দ্রের ভিতরে থাকবে। তারা কারা, তাদের উদ্দেশ্য কি? আবার যদি জামাত বলে ইনকিলাব মঞ্চকে দিয়ে যে হাদি হত্যার বিচার আর নির্বাচন না, এবং আজকে এই যে এই ধাওয়া পাল্টা দেওয়া হলো যমুনার সামনে, এটা যদি কন্টিনিউ চলতেই থাকে আগামী 4-5 দিন, হ্যাঁ, তাহলে নির্বাচন কিভাবে হবে বলেন তো? তো নির্বাচন হবে কিনা এখনো কিন্তু বলা যায় না, এবং নির্বাচন না হওয়ারও কিন্তু প্রবল সম্ভাবনা আছে। আপনারা 50-50 ধরতে পারেন, বাট আগামী 2-3 দিনেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে যে নির্বাচন হবে কি হবে না। দর্শক ভালো থাকবেন, ধন্যবাদ। যেন জাতিসংঘের তদন্ত কমিশনের মাধ্যমে করা হয়, শুধু সেখানে একটি চিঠি দিলেই হবে সরকারের পক্ষ থেকে। কেবলমাত্র এই দাবিটি করার জন্য হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ইনকিলাব মঞ্চের কর্মী, সমর্থক, নেতৃবৃন্দ এবং সাধারণ জনতার সমর্থনে তারা সেখানে অবস্থান গ্রহণ করেছে আজ জুমার দিনে। কিন্তু কে বা কারা ডক্টর ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য এবং ইউনূসের ইমেজকে নষ্ট করার জন্য ছাত্রছাত্রীদের উপরে, প্রটোকল প্রাপ্ত ছাত্রছাত্রীদের উপরে এভাবে হামলা করেছে? কেন সেখানে সাউন্ড গ্রেনেড পাঠাতে হবে? কেন সেখানে টিয়ার শেল নিক্ষেপ করতে হবে, কামান জল নিক্ষেপ করতে হবে? তাদের অপরাধটা কোথায়? তারা কেবল একটি দাবি জানানোর জন্য সেখানে গিয়েছে, সেই অবস্থানের উপরে এভাবে হামলা নির্যাতন চালা। পুলিশের ভিতরে এরা কারা?
এখনো ঢাকার প্রাণ কেন্দ্রে ডিউটি করে যাচ্ছে। ইনকিলাব মঞ্চের ভিতর থেকে সামান্যতম উস্কানিমূলক কোনো বক্তব্য দেওয়া হয়নি। সবার বক্তব্য, বিবৃতি, কথাবার্তায় কেবলমাত্র একটি কথা অনুরিত হয়েছে যে বর্তমান চলমান যেই মামলার, যে হত্যা মামলার তদন্ত হয়েছে, এটার উপরে আমরা আস্থা পোষণ করি না, আমরা বিশ্বাস করি না। ব্যক্তিগতভাবে আমিও বিশ্বাস করি না। আপনি কি বিশ্বাস করেন এই দেশের পুলিশ, এই দেশের আইন, এই দেশের সেনাবাহিনী ওয়াকারের অধীনে ভালো বিচার হবে, ভালো তদন্ত হবে? এই বিশ্বাস আমি করি না। এই কারণেই আমার পক্ষ থেকে, আমার মতো কোটি কোটি মানুষের পক্ষ থেকে, হাদিকে ভালোবাসে এমন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের পক্ষ থেকে ইনকিলাব মঞ্চ সেখানে অবস্থান গ্রহণ করেছিল। সেই শান্তিপূর্ণ অবস্থানের উপরে, শান্তিপূর্ণ র্যালির উপরে যেই পুলিশ এখনো এভাবে নির্যাতন চালাতে পারে, সেখানে খুনি হাসিনার ছায়া দেখা যায়, সেখানে বেনজিরের ছায়া দেখা যায়, আজিজের ছায়া দেখা যায়, কুশাসক সেই শয়তান সেনাপ্রধান আজিজের ছায়া দেখতে পাচ্ছি আমরা, ইতর সেনাপ্রধান শফিউদ্দিনের ছায়া দেখতে পাচ্ছি আমরা, ওয়াকারের কুটচাল দেখতে পাচ্ছি আমরা। এই কুটচালের কারণে ওয়াকারের উপরে আমাদের বিশ্বাস হয় না। তাহলে কি এই খুনের দায় ওয়াকার নিয়ে নিচ্ছে? এখানে তো কেবল একটি নির্দেশ এবং কয়েক ঘন্টার কাজ। একটি নির্দেশ দিবে, লিখিত সিগনেচার হবে এবং একটি চিঠি লেখা হবে, ড্রাফট করা হবে, সেটা বাংলাদেশের জাতিসংঘের বাংলাদেশের লোকাল অফিসে সাবমিট করা হবে। কাজ এইটুকু। এবার তারা এই কাজটা কত জটিলতার সাথে করতে পারে, কত সহজে করতে পারে, এটার মধ্যে তারা তাদের দক্ষতা নির্ভর করবে, সেটা তাদের ব্যাপার। এই কয়েক ঘন্টার কাজটি তারা একদিন লাগাক, 2 দিন লাগাক, সমস্যা নাই। কিন্তু দাবি তো ওই একটাই, যে আমাদের শহীদ হাদি হত্যার বিচারটির তদন্ত অবশ্যই জাতিসংঘের অধীনে হোক। কারণ এখানে যারা তদন্ত করেছে, ইতিমধ্যে আমরা খেয়াল করেছি জজমিয়া নাটক সাজানো হয়েছে, ঢাকার কোন কমিশনারকে সাজানো হয়েছে, হ্যান্তার সাজানো, কিন্তু যে খুনের মুখপাত্র বলতে যার হাতে শুট হয়েছে, যে সরাসরি সরজমিনে হত্যা করেছে, এর পেছনে তো একটা লাগাম আছে। এই লাগামটা কাদের হাতে? এই ষড়যন্ত্রটা করলো কারা? নির্দেশদাতা কারা? পরিকল্পনাকারী কারা? কারা যুক্ত? কারা অর্থায়ন করেছে? কারা পালাতে সহযোগিতা করেছে? এই কয়েকটি প্রশ্নের উত্তর খোঁজাটাই হলো তদন্ত। সেই তদন্তের উপর, রিপোর্টের উপর ভিত্তি করেই বিচার হবে। আমরা চাই সেই তদন্তটি দেশের অধীনে না হয়ে সেটা অবশ্যই জাতিসংঘের অধীনে হোক। আমি বিশ্বাস করি এই কাজে ইউনূসের কোনো গাফিলতি নেই। কিন্তু ইউনূসের আশেপাশে যেসব কুকুর, শূকর, ছাগল, অসভ্য, অবিচারী, ধর্ষণকারীরা, হত্যাকারীরা, খুনের সমর্থনকারীরা বিড়বিড় করছে, ঘুরেফেরা করছে, তারাই এখানে জল কামান নিয়ে, পুলিশ ট্যাঙ্ক নিয়ে, ব্যারিকেড দিয়ে বাধার সৃষ্টি করেছে। তারা এখানে কি করতে পারতো? তারা জুমাকে ডাকতে পারতো, জাবেরকে ডাকতে পারতো, রাফিয়াকে ডাকতে পারতো। রাফিয়াকে যেইভাবে নির্যাতন করা হয়েছে, এটা আরেক বিস্ময়কর ব্যাপার। ওদের গলা চিপে ধরেছে। এখানে যে নারী ওদের দেখতে পেরেছেন জুমা এবং রাফিয়াকে কিভাবে পুলিশ এভাবে নির্যাতন করতে করতে নিয়ে যাচ্ছে, এবং এখানে দস্তাদস্তি করতে গিয়ে জুমা এবং রাফিয়া আহত হয়েছে। তার আগেই ইনকিলাব মঞ্চের যে এখন মুখপাত্র জাবের, আব্দুল্লাহ জাবের, আহত হয়ে হাসপাতালে। অনেক আমরা শঙ্কা করতেছি যে তিনি গুলিবিদ্ধ হয়েছেন, এবং খুব দ্রুত এটার ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। নয়তো ইউনূস যদি এখনো ঘুমিয়ে থাকে, তার তথ্যতাংশ নড়ে যেতে পারে। ইউনূসকে আমরা অবশ্যই সম্মান করি, কিন্তু তাকে অবশ্যই কার্যকর কিছু পদক্ষেপ নিতে হবে, এবং তাকে শুধু এটা এখন আর তদন্তর ভার জাতিসংঘকে দিলে হবে না। এখানে কারা অতি উৎসাহিত হয়ে এভাবে মেয়েদের উপরে হামলা করেছে, জাবেরের উপরে হামলা করেছে, এবং ইনকিলাব মঞ্চের আরো 22 জন, আমি যখন পর্যন্ত ছিলাম 22 জনকে আহত করা হয়েছে। আপনি এখনো এই দেশে, এরা হলো বাংলাদেশের সবচেয়ে ভদ্র মার্জিত তরুণ আমার দৃষ্টিতে, এবং এদের মধ্যে কোনো অপকালচার নাই, মানুষকে হ্যারাসমেন্ট করার কোনো টেন্ডেন্সি নাই। এরা দেশের কথা ভাবে, দেশের সংস্কৃতির কথা ভাবে, ন্যায় বিচারের কথা ভাবে। সবচাইতে বড় কথা, এরা তো প্রমিনেন্ট। জুমা তো একজন প্রমিনেন্ট পার্সন বাংলাদেশের, হোক তার বয়স কম। রাফিয়া একজন প্রমিনেন্ট পার্সন, জাবের এরা তো প্রমিনেন্ট পার্সন, রনি একজন প্রমিনেন্ট পার্সন। তাদের উপরে পুলিশ যেভাবে হামলা করেছে, এখানে তাদের ভিতরে লুকায়িত ফ্যাসিবাদ জেগে উঠেছে, এবং তাদের অবশ্যই এটা উচিত শিক্ষা হবে। এখানে যে হামলা হয়েছে, এটা বিষয়ে একটা তদন্ত হতে হবে। এই পুলিশদের চিহ্নিত করে এদেরকে শাস্তির মুখোমুখি করতে হবে, ক্ষমা চাইতে হবে, ক্ষমার পরে তাদেরকে শাস্তি দিতে হবে। এবং যে মেয়েদের উপরে যে হামলা করেছে, এই ব্যাপারে তাদেরকে জবাবদিহিতা করতে হবে। কারণ ফ্যাসিবাদ পালাইছে 1.5 বছর হয়েছে। এখন এদের ভিতর থেকে ক্ষণে ক্ষণে এই শয়তানি, এরা কিন্তু ছাত্রলীগের সব পুলিশগুলা আওয়ামী লীগের আমলে নিয়োগ হওয়া, এদের ভিতর থেকে এগুলা জেগে উঠে। ফ্যাসিবাদীর সেই ভিতরের পুরানা আগুন মাঝে মাঝে জেগে উঠে, এই কারণে এদের উপরে চড়া হয়। কোনোদিন এদেরকে আমরা পুলিশের উপরে চড়া হইতে দেখি না।
ওই যে আওয়ামী লীগের উপরে চড়া হইতে দেখি না, ছাত্রলীগ আওয়ামী লীগ ঝটিকা মিছিল করতো না, তাদের উপরে তাদেরকে কখনো ধরতে পারছে এরকম আমরা দেখি নাই। কিন্তু দেখেন ঠিকই নির্দোষ নিরপরাধ প্রিসাইজ সবচেয়ে পায়াস পোলাপাইনের উপরে হামলা করে তারা আবারও সেই কুৎসিত দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশে। এদেরকে কোনোভাবে ছাড়া হবে না। জাবের আমাদের শহীদ ওসমান হাদির বিচার তো জাতিসংঘের অধীনে হবেই, তদন্ত জাতিসংঘের অধীনে হবেই, এই হামলারও সঠিক তদন্ত হতে হবে। আপনারা সেই দাবি করুন, যার ফেসবুক আছে স্ট্যাটাস দিন, যে যাওয়ার সুযোগ আছে সেখানে গিয়ে অবস্থান গ্রহণ করুন, তাদেরকে সমর্থন জানান, পানি খাবার যদি প্রয়োজন হয় তাদেরকে সার্ভ করুন, যে যেভাবে পারে সহযোগিতা করুন, যে মসজিদে আছে দোয়া করুন। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। দর্শক, গত রাতভর যমুনার সামনে, যমুনার পাশে, যমুনার চতুর্দিকে কি হয়েছে, কি হচ্ছিল, কি হতে চলেছে, ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার চেয়ে নতুন করে যমুনার সামনে জড়ো হয়েছেন আমরা দেখেছি ইনকিলাব মঞ্চের কর্মীরা, তাদের সমর্থনে অনেকেই গিয়েছে। সেখান থেকে পুলিশের সঙ্গে নানা বাদানুবাদের ঘটনা আমরা দেখেছি এবং পুলিশকে এরকম হুমকিও দেওয়া হয়েছে যে আমাদের গায়ে যদি ফুলের টোকাও দেওয়া হয় তাহলে আগামী কালকের মধ্যে ঢাকা শহরে 50 লক্ষ লোক নেমে পড়বে। কিছু কি বোঝা যাচ্ছে কিংবা কিছু কি হতে যাচ্ছে? যমুনাতে যখন এই কর্মকাণ্ড হচ্ছে তখন রমনা অঞ্চলের ডিসি মাসুদ তিনি বলছেন এই অঞ্চলে 144 ধারা জারি আছে। 144 ধারা জারির মাঝেও এই আন্দোলনটা হচ্ছে কেন? নাকি ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিয়ে সরকার মনোযোগী না, সরকার এটাকে গুরুত্ব দিচ্ছে না? আসলে কোনটা, কোন পরিস্থিতির কারণে ইনকিলাব মঞ্চ এতটা হার্ডলাইনে যাওয়ার চেষ্টা করছে? চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করে এই ভিডিওতে আদতে যমুনাতে কি হচ্ছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম যমুনাতে কি হচ্ছে এটা নিয়ে রাতভর শঙ্কা তৈরি হয়েছে এবং শেষ পর্যন্ত পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে সেটা বুঝে ওঠাটা মুশকিল। আমি যদি বেশ কিছু বাক্য বিনিময়ের কথা বলি, সেগুলোর প্রসঙ্গে পরে আসছি। তার আগে ডেইলি স্টার কি বলছে চলুন আগে ডেইলি স্টারের খবরটা দেখি, পাশাপাশি আরেকটা ছবিও আমরা দেখবো। ডেইলি স্টার তারা বলছে হাদি হত্যা জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত দাবিতে যমুনার সামনে ইনকিলাব মঞ্চ। অর্থাৎ তাদের নতুন দাবি হচ্ছে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হতে হবে। তার মানে বর্তমান সরকারের যে তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়াতে তারা আস্থা রাখতে পারছে না, বর্তমান সরকারকে আস্থার মধ্যে তারা রাখছে না। এবং এরকম কথাও বলা হয়েছে বর্তমান সরকারের ভেতরেই কিছু লোকজন ঢুকে রয়েছে যারা ওসমান হাদির এই হত্যাকাণ্ডের বিচার হোক এটা নাকি চান না। ডেইলি স্টার যেটা বলছে সেটা হচ্ছে যে প্রত্যক্ষদর্শীরা জানান শুরুতে ইনকিলাব মঞ্চের 8 থেকে 10 জন নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন। তাদের মধ্যে ছিলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক সেই আলোচিত জুমা এবং হাদির স্ত্রী রাবিয়া ইসলাম শম্পা। কর্মসূচি থেকে আব্দুল্লাহ আল জাবের সাংবাদিকদের বলেন, নিরাপত্তা বিঘ্ন হতে পারে এই বিবেচনায় আমরা অল্প কয়েকজন মানুষ এসেছি, আমরা চাইলে আরো মানুষ আনতে পারতাম। প্রধান উপদেষ্টার আশ্বাস না পাওয়া পর্যন্ত শহীদ ওসমান হাদির স্ত্রীকে নিয়ে আমরা অপেক্ষা করছি, বিচারের পরিপূর্ণ আশ্বাস না পেলে আমরা অবস্থান কর্মসূচি ছেড়ে যাব না। তিনি আরো বলেন, হাদি হত্যার ঘটনা নিয়ে জাতিসংঘের অধীনে একটা নিরপেক্ষ তদন্ত শুরুর ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা এই কর্মসূচি ছেড়ে যাব না। ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে আরো 40 থেকে 50 জনকে সেই সময় সন্ধ্যার দিকে যখন শুরু হয় তখন অপেক্ষা করতে দেখা যায়। এই খবরগুলো যেটা বলছে ডেইলি স্টার, এই খবরের পরে আপনাদেরকে একটা ছবি দেখাতে চাই, যে ছবিটা আমরা দেখছি যে এনসিপির আলোচিত এমপি ক্যান্ডিডেট ঢাকা 8-এর নাসিরউদ্দিন পাটোয়ারি তিনিও ওখানে যোগ দিয়েছেন। সে ছবিটা দেখে নিন, জাবেরের সামনে তিনিও বসে আছেন এবং তিনি যোগ দিয়েছেন, এরকম একটা খবর বিভিন্ন গণমাধ্যমে এই ছবি প্রকাশিত হচ্ছে। রমনা অঞ্চলের ডিসি মাসুদ জাবেরকে অনেক বোঝানোর চেষ্টা করেছেন যে এটা এখানে অনেক ব্যাপার আছে, এটা 144 ধারা জারি করা এলাকা, এখানে ইচ্ছা করলে যা ইচ্ছা তাই করা যায় না, আমাদের উপরের নির্দেশে চলতে হয়, যদি আপনারা এই জায়গাটা না ছাড়েন তাহলে একটা সময় হয়তো আমাদেরকে বল প্রয়োগ করতে হবে। পাল্টা জাবের যেটা বলেছেন ডিসি মাসুদকে সেটা হচ্ছে যে কি করবেন, সর্বোচ্চ আমাদেরকে লাঠিপেটা করবেন, জল কামান আনবেন, জল কামান এনে আমাদের উপরে জল কামান মারবেন। ডিসি মাসুদ তখন বলেন, এই মাত্র কয়েকজন মানুষের জন্য তো জল কামান লাগে না,
তখনই ভয়ঙ্কর কথাটা জাবের বলেছেন যে কত মানুষ হলে জল কামান আনা যায় আপনি সেটা বলেন, 2 ঘন্টার মধ্যে আপনি যত মানুষের কথা বলবেন তত মানুষ যদি আনতে না পারি তাহলে আমি এই জায়গা ছেড়ে দেব। এবং জাবেরকে এরকম হুঙ্কারও দিতে আমরা দেখেছি যে তাদের গায়ে যদি ফুলের টোকাও দেয়া হয়, অর্থাৎ 144 ধারা ভেঙে তারা ওখানে সমাবেশ করছে এবং মিছিল করেছে, স্লোগান দিয়েছে, এই ব্যাপারগুলো আমরা দেখেছি। কিন্তু তিনি হুঙ্কার দিয়েছেন যে যদি তাদের গায়ে ফুলের টোকা দেওয়া হয় তাহলে কালকের মধ্যেই, অর্থাৎ গত রাতে যেটা বলেছেন যে যেটা আজকের মধ্যে হবে, তিনি বলছেন যে কালকের মধ্যে 50 লক্ষ লোক ঢাকায় জমায়েত করা হবে, তখন সরকার বিপদে পড়ে যাবে। মানে একটা সরকার বিরোধী একটা ব্যাপার আমরা দেখছি। মানে ডিসি মাসুদের সঙ্গে এই যে তর্ক বিতর্ক, কত লোক আপনার প্রয়োজন, কত লোক হলে আপনার জল কামান আনা সম্ভব হবে, আপনি 2 ঘন্টার নোটিশ দেন, 2 ঘন্টার মধ্যে তত লোক যদি হাজির করতে না পারি তাহলে জায়গা ছেড়ে দেব। এবং সেখান থেকে এরকম আহ্বানও জানানো হয় যে যমুনার আশেপাশে যতগুলো রাস্তা রয়েছে সব রাস্তা যেন ওসমান হাদির সমর্থকরা তারা যেন বন্ধ করে দেয়, বন্ধ করে প্রতিবন্ধকতা তৈরি করে, সেখানে যেন সমাবেশ করে, এরকম ঘোষণাও আমরা দেখেছি। রাতভর একটা আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিল, সেটা হচ্ছে যে ওসমান হাদির বিচারের ব্যাপারে সরকারের দিকে সন্দেহের তীর ছুড়ে দেওয়ার অর্থ কি। সরকার তো এই ব্যাপারে খুবই মানে সচেতন এবং খুবই উদ্যোগী, এবং সরকার ওসমান হাদিকে ওন করে। সরকার ওসমান হাদিকে এতটাই ওন করে যে ওসমান হাদির কবর পর্যন্ত সরকার দিতে রাজি হয়েছে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সর্বোচ্চ সম্মানে তাকে দাফন করা হয়েছে। এই ব্যাপারগুলো সত্ত্বেও সরকারের দিকে কেন সন্দেহের তীর যাচ্ছে? কেন জাতিসংঘের তত্ত্বাবধানে এই মানে তদন্তটা হতে হবে? কেন বাংলাদেশ সরকার পারবে না? কেন বাংলাদেশ সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পারবে না? এই প্রশ্নগুলো আসছে যখন, তখন অনেকে আবার অতি উৎসাহী হয়ে যে কথাটা বলতে চাইছেন, বিশেষ করে জাবেরের ওই কথাগুলো যে আমাদের গায়ে ফুলের টোকা দিলে কালকে 50 লক্ষ লোক জমায়েত হবে, এই কথা দিয়ে কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখার চেষ্টা করছেন যে নির্বাচন কেন্দ্রিক কোনো ইস্যু তৈরি হচ্ছে কিনা, আগামী নির্বাচনটা যেন ঠিকঠাকভাবে হতে না পারে, সেই মানে ব্যাপারগুলো কোনো একটা পক্ষ ওসমান হাদির এই ব্যাপারটাকে কেন্দ্র করে একটা গোলযোগ তৈরি করা, একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা, যেন নির্বাচনের কাজকাম ব্যাহত হয় এবং এমনকি নির্বাচনটাও বানচাল হয়ে যায় কিংবা পিছিয়ে যায়, এরকম কোনো ব্যাপার রয়েছে কিনা, এরকম লেখালেখিও আমি বিভিন্ন জায়গায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। কিন্তু আমরা কংক্রিটলি আসলে ভাবতেও চাই না, মন্তব্য করতেও চাই না যে কি হচ্ছে। আমরা শুধু এটুকু বলতে চাই যে সরকারের ওপরে ইনকিলাব মঞ্চ আস্থা রাখতে পারছে না যখন, তখন ব্যাপারটা খুবই গুরুতর দিকে যাচ্ছে। তারা কি সরকারের উপরে আস্থা রাখতে পারছে না, নাকি কোনো একটা পক্ষ থেকে তাদেরকে বলা হচ্ছে যে সরকারের উপরে আস্থা রাখতে পারছি না, এই ব্যাপারটাকে প্রতিষ্ঠিত করতে পারলেই একটা অবস্থা ক্রিয়েট হবে যে ব্যাপারটা এরকম দ্বন্দ্বের মধ্যে যাবে যে হাদি হত্যাকাণ্ডের বিচার আগে নাকি নির্বাচন আগে, কোনটা প্রায়োরিটি? ইনকিলাব মঞ্চের কাছে তো অবশ্যই হাদি হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারটা প্রায়োরিটি, এবং তারা চায় যে এই সরকারের আমলেই, তাদের প্রধান দাবি ছিল যে এই সরকারের আমলেই এই বিচারের রায় ঘোষিত হবে। কিন্তু এখন পর্যন্ত তদন্তই শেষ হয়নি। একবার চার্জশিট জমা দেওয়া হয়েছে কিন্তু সেখানে ভুল থাকায় পুনরায় আবার তদন্তের ব্যাপার আমরা দেখেছি। সুতরাং এই সরকারের আমলে যে বিচার প্রক্রিয়া শুরুই হচ্ছে না, এটা মোটামুটি নিশ্চিত করেই বলা যায়। সেই ইস্যুটাকে নিয়ে মানে ইনকিলাব মঞ্চ না, তৃতীয় কোনো পক্ষ কিংবা তৃতীয় কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী যারা এই ঘটনার মাধ্যমে নির্বাচনকে প্রলম্বিত করা, নির্বাচনকে বিলম্বিত করার একটা চেষ্টা করতে পারে যাতে তাদের স্বার্থ উদ্ধার হতে পারে, সেরকম কোন তৃতীয় পক্ষ কি এর সঙ্গে জড়িত রয়েছে? আদতে হচ্ছেটা কি? দর্শক, আপনি কি ভাবতে পারছেন আদতে হচ্ছেটা কি? আজকে 6 তারিখ, বেশ কয়েকদিন থেকে এই জানুয়ারির শেষের দিক থেকেই আলোচনা হচ্ছিল যে ফেব্রুয়ারির 6, 7, 8 তারিখের মধ্যে কোনো একটা কেওয়াজ তৈরি হতে পারে, রাজনৈতিক কেওয়াজ তৈরি হতে পারে, যে কেওয়াজটাকে কেন্দ্র করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ব্যাপারগুলো সামনে চলে আসতে পারে। সেগুলোর কি একটা লক্ষণ দেখা যাচ্ছে, নাকি স্রেফ এটা একটা চাওয়া, একটা প্রত্যাশা? সেটাই আমরা প্রথমবারের মতো ওসমান হাদির স্ত্রীকে রাস্তায় নামতে দেখেছি, যদিও তিনি গণমাধ্যমে কথা বলেননি, চেহারা দেখাননি, হিজাব পরেছিলেন, বোরখা পরেছিলেন, তার সামনে যে ফেস্টুন ছিল ফেস্টুন দিয়ে নিজের মুখ সবসময় ঢেকে রেখেছেন।